দুই, আছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। সেই সঙ্গে আরও আছেন ডাক্তার তাসনুভা জাবিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে পুরো জাতি এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো এবং প্রধান উপদেষ্টা যেমনটি বলেছেন যে রাজনৈতিক দলের স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো। কিন্তু আমরা যদি জার্নিটার কথা বলি, 8 মাসের দীর্ঘ একটা পথ চলা আমরা দেখেছি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর। এর মধ্য দিয়ে সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার সম্বলিত জুলাই সনদ স্বাক্ষরিত হলো। সংস্কার বাস্তবায়নের প্রথম ধাপ শুরু হলো কি বলা যায়, আবার প্রশ্ন রেখে দিতে পারেন। মানে হয় কি, ধরেন এই সমস্ত ঘটনা ঐতিহাসিক তো বটে, এরকম তো আগে কখনো হয়নি। 8 মাস ধরে সংস্কারের উপরে আলোচনা হয়েছে, যে আলোচনা সমগ্র জাতি চেয়েছে, একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল সবার মধ্যে, এবং সেটা একভাবে সমাপ্ত হয়েছে। কিভাবে সমাপ্ত হয়েছে যদি এই আলোচনা করতে চান তাহলে লম্বা কথাবার্তা হবে, সেগুলো অনেক লেখালেখি হয়েছে, এর মধ্যে বলা হয়েছে। ঠিক যেরকম করে সবাই চেয়েছিল সেরকম করে হয়নি। আপনি হয়তো একভাবে চেয়েছেন, আমি আবার আরেকভাবে চেয়েছি, উনি আরেকভাবে চেয়েছেন। মিলে যাওয়া হয়েছে তাতে কাউকেই যে স্যাটিসফাই করতে পেরেছে এরকম হয়তো না। তারপরেও এটা ঠিক যে 3টা টার্ম পর পর যেভাবে ফ্যাসিবাদের চাষ হয়েছে, এখন এখান থেকে উত্তরণের জন্য একটা গুণমান সম্পন্ন গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। সেই রকম একটা নির্বাচনের পথ হয়তো খোলা হলো। হয়তো বললাম কেন, গুণমান সম্পন্ন কতখানি হবে এটা আরও অনেক কিছুর উপরে নির্ভর করে। সেগুলো দেখতে হবে। যে সমস্ত কিছু হলে একটা গুণমান সম্পন্ন নির্বাচন হতে পারে তার অনেক কিছুই এখনও অর্জিত নয়, অথবা অনেক কিছু বিষয় এখন পর্যন্ত এর মধ্যে পরিষ্কার হয়নি। কিন্তু তারপরেও যাত্রাটা শুভ, এবং এই যাত্রার দরকার ছিল, এখানে থেমে যাবার কোনো অবকাশ ছিল না। কিন্তু বলা হয়ে থাকে 16 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় বাংলাদেশ পুরো রাষ্ট্র ব্যবস্থায় আষ্টে পৃষ্ঠে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হয়েছিল। সেই জায়গা থেকে আমরা সরে আসার পথ তৈরি করতে পারলাম কি? যেরকম করে বলা হচ্ছে এগুলোর মধ্যে একটু বাড়াবাড়ি আছে। সমস্ত কিছুই ফ্যাসিবাদী হয়েছে এরকম তো না, কিন্তু মূলত কাভারটা ফ্যাসিবাদের হয়েছে। ফ্যাসিবাদ আশ্রয় নেবার মতো জায়গা হয়েছে, ফ্যাসিবাদ জায়গা পাবার মতো একটা পরিসর তৈরি হয়েছে। তো এগুলোকে যতখানি সম্ভব বন্ধ করা গেছে, সেই অর্থে এটা হয়তো কথাটা ঠিক। কিন্তু ওইটা পরিপূর্ণভাবেই নিরাপদ হয়েছে, নিশ্চিত হয়েছে এরকম করে বলা যাবে না। ধরেন আমি যদি এরকম করে বলি, জাস্ট কোনো একটা ঘটনার প্রেক্ষিতে একটা জটিলতা হলো, দেশে একটা সামরিক শাসন হলো, কত সুন্দর কনস্টিটিউশন লেখা আছে, এতে কিছু যায় আসে না। তারপরে ঠিকই ওটার মাধ্যমে স্বৈরতন্ত্র বলেন, একনায়কত্ব বলেন চালু হতে পারে। আবার যদি এরকম হয় যে নির্বাচন হলো, কিন্তু নির্বাচনের পরে যারা ক্ষমতায় এলেন তারা সেই যোগ্যতা, আন্তরিকতা, নিষ্ঠা, সততার পরিচয় দিতে পারলেন না, যেরকম শাসন আমরা চাইছি সেরকম শাসন দিতে পারলেন না, তার ফলশ্রুতিতেও কিন্তু আবার আরেকটা ফ্যাসিবাদ চর্চা আসতে পারে। ধরেন শেখ মুজিবের আমলে যেরকম করে মাত্র 10-12 মিনিটের মাথায় পুরা গণতান্ত্রিক ব্যবস্থাকে বদলে একটা একদলীয় ব্যবস্থার মধ্যে ঢুকে যাওয়া গেছে। আমরা ওই সমস্ত ফাঁক ফোকর বন্ধ করবার কাছে খুবই যত্নবান ছিলাম, এবং আমি মনে করি যে এটা মানে আমাদের জ্ঞানের মধ্যে যতখানি এসছে এগুলো আমরা করতে পেরেছি। সেই অর্থে এখানে খুবই একটা ইতিবাচক অর্জন আছে। কিন্তু কেউ যদি এতে আত্মপ্রসাদ লাভ করেন যে সব কিছু অর্জিত হয়ে গেছে, আর কোনো সম্ভাবনা নেই, কোনো বিপদের ভয় নেই, ওইটা ঠিক হবে না কথাটা বলা। ওই অর্থে একে ঐতিহাসিক বললে সেই বলার মধ্যে যৌক্তিকতা থাকবে না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, জানিয়ে রাখতে চাই আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, জুনায়েদ সাকিব, প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। যেমনটি বলছিলাম, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আমরা আজকে দেখলাম যে ঐতিহাসিকভাবে সম্পন্ন হলো, এবং 25টি রাজনৈতিক দল সে স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তার মধ্যে 24টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে স্বাক্ষর করেছে। জানতে চাই সব মিলিয়ে পুরো আয়োজন সম্পর্কে জানতে চাই। সেই সঙ্গে জানাবেন আমরা শেষ মুহূর্তে যে বিভক্তি দেখলাম সেটি এড়ানো গেল না কেন? ধন্যবাদ আপনাকে। সবাই আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। রাজনৈতিক মতপার্থক্য তো
থাকেই। গণতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্যে রাজনৈতিক মত পার্থক্য, বিভিন্ন বিষয়ে পলিটিক্যাল পার্টিগুলোর বিভিন্ন অবস্থান হবে, সেটা তো খুব স্বাভাবিক। তবে আমরা যে ট্রানজিশনের মধ্যে আছি, সেই ট্রানজিশনের প্রেক্ষাপটটা কি, সেইখানে এসে আমাদের কর্তব্যটা কি দাঁড়ায়। কারণ কনটেক্সটের মধ্যে কিন্তু কর্তব্য দাঁড়ায়। কনটেক্সটবিহীনভাবে একটা সর্ব জায়গায়, সর্বসময়ে, সর্বক্ষেত্রে বলে না, সকল স্থান কাল পাত্র নির্বিশেষে কোনো কর্তব্য থাকে, একটা সাধারণ সদা সত্য কথা বলিবার মতো একটা বলা যায়। ফলে আমাদের কনটেক্সট আমাদের জন্য কর্তব্য নির্ধারণ করছে। এই কনটেক্সট ছিল একটা অভ্যুত্থান, রক্তস্নাত অভ্যুত্থান। সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের কতগুলো আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আকাঙ্ক্ষাগুলো কিভাবে তৈরি হয়, যেটার বিরোধিতার মধ্য দিয়ে সংগ্রামটা হয়, সেটার ভেতর থেকে কিন্তু আকাঙ্ক্ষার একটা আকার নিতে থাকে। আমি কিসের বিরোধিতা করছি সেটা থেকে বোঝা যায় আমি কি চাইছি। পুরোটা পায় না। এখন যদি কোনো একটা নির্দিষ্ট শক্তি উত্থান ঘটে এবং তারাই ওই আকাঙ্ক্ষার আকার দেয়, তাহলে একরকম জায়গা তৈরি হয়। আবার যখন ধরেন একটা সম্মিলিত মানে একটা লড়াই হয়, অনেকগুলো শক্তির সমাবেশ ঘটে, তখন আবার পদ্ধতিগতভাবে জিনিসটা ভিন্ন জায়গায় দাঁড়ায়। তো জুলাই অভ্যুত্থানের তো একটা ক্যারেক্টার আছে যেখানে ছাত্রদের, তরুণদের একটা অগ্রণী ভূমিকা আছে, কিন্তু সেটার প্রেক্ষাপটে রাজনৈতিক দল, শ্রেণী পেশার নানা সংগঠনের দীর্ঘদিনের লড়াই আছে। এমনকি খোদ জুলাই অভ্যুত্থানেও তাদেরও অংশগ্রহণ আছে। এমনকি ধরুন জুলাই অভ্যুত্থানের ক্রুশাল মোমেন্টগুলোতে এসে এটা একটা জনতার অভ্যুত্থানে পরিণত হচ্ছে এবং সেখানে দেশের শ্রমজীবী তরুণরা, দেশের সাধারণ মানুষ, নাগরিকরা যেভাবে নেমে এসছেন বিভিন্ন বয়সী, ফলে সব মিলিয়ে এটা একটা লড়াই, জনতার লড়াই। তার মধ্যে জনতাকে প্রতিনিধিত্ব করার বিভিন্ন রকম শক্তি আছে। সেই জায়গাটা আমরা বারবার বলার চেষ্টা করেছি যে এখানে এটা পদ্ধতিগতভাবে, সে কারণে আমাদেরকে কনসেনসাস কিংবা একটা ঐকমত্যের মধ্য দিয়ে এগোতে হবে। কনসেনসাস ছাড়া আমরা যখন কোনো জায়গায় যেতে যাব, তাহলে একটা পক্ষ আরেক পক্ষকে, এক পক্ষের কথা আমাদের সবার মেনে নিতে হবে, সেই রকম শক্তি ভারসাম্য তৈরি হয়নি, সেইভাবে কেউ নির্ধারক হয়ে ওঠেনি। ফলে আপনি যাকে আকাঙ্ক্ষা হিসেবে ঠিক করছেন, আরেকজন সেটাকে আকাঙ্ক্ষা নাও মনে করতে পারে। সেই পার্থক্যের জায়গাগুলো থাকে। ফলে কনসেনসাসটা কি সেটা অনুধাবন করা। তা আমরা সেইটার উপর জোর দিয়েছি এবং আমরা সেটা তৈরিতে চেষ্টা করেছি। কনসেনসাসে আমরা প্রায় পৌঁছেছি। এখন গ্যারান্টি, আস্থা অনাস্থার প্রশ্ন, এটা কিন্তু আপনি তৈরি করে ফেলা যায়। ছোট করে যদি শুনি, আমরা এই গ্যারান্টির জায়গাতেও কথা বলেছিলাম যে জুলাই জাতীয় সনদ যেটা তৈরি হচ্ছে, সেখানে ঐকমত্য আছে, কিছু ভিন্নমত আছে, সবটা মিলেই জুলাই জাতীয় সনদ। দুটো জিনিসের দরকার। একটা হচ্ছে আগামী, মানে এর আইনি বাধ্যবাধকতা থাকবে কিনা, এই জুলাই সনদ বাস্তবায়নের একটা বাধ্যবাধকতা আছে কিনা। দুই, যে সংসদে এই জুলাই সনদ গৃহীত হবে, সেই সংসদে এই গ্রহণটা একটা জনগণের অভিপ্রায় আকারে গ্রহীত হচ্ছে কিনা। অর্থাৎ সংবিধান তৈরির ক্ষেত্রে জনগণই তো প্রধান শক্তি। জনগণের ইচ্ছার প্রকাশ হিসাবে ওই ক্ষমতা নিয়ে, জনগণের ক্ষমতা নিয়ে তার যে একটা সংবিধান তৈরির ক্ষমতা থাকে, সেই ক্ষমতা ওই সংসদের থাকবে কিনা। এই দুটো প্রশ্ন কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান হয়ে উঠছিল। সেইটাকে যে পদ্ধতিতে আমরা গ্রহণ করার জায়গা গিয়েছি, একটা বৈপ্লবিক পদ্ধতি আছে পৃথিবীর বিভিন্ন দেশে, আর একটা কনস্টিটিউশনাল পদ্ধতি আছে। আমরা ঠিক মাঝামাঝি, এর মধ্যে বিপ্লবী পরিস্থিতিও আছে, আবার আপনি কনস্টিটিউশনের মধ্যে দিয়ে সরকার গঠন করেছেন এবং সেই দায় থেকে যারা এখন আন্দোলন করছেন তারা কেউই বিচ্ছিন্ন। সেই প্রচেষ্টা সফল হলো কি? আমরা মনে করি সফলের জায়গায়ই ছিল। তবে এনসিপির অংশগ্রহণ না করার ক্ষেত্রে আমরা যতটা জেনেছি, সেটা হচ্ছে যে তারা ওইটার আরো সুনির্দিষ্ট জায়গা চায়। সেটার ক্ষেত্রে কিন্তু সর্বশেষ আলোচনায় 15 দিন সময় বর্ধিত করে আরো সুনির্দিষ্টভাবে জায়গা তৈরি হয়েছে। তারা হয়তো পরে করবেন। গণঅভ্যুত্থানের অগ্রগামীদের ভূমিকায় ছিলেন আপনারা, ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সামিল কেন হলেন না? ধন্যবাদ আপনাকে, আমার সাথে যারা আছেন এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। সামিল হলাম না, আমরা এখনো এই প্রসেসটার মধ্যে দিয়েই আছি। আমরা জাস্ট আজকে হয়তো স্বাক্ষর অনুষ্ঠানে ছিলাম না। এবং এখানে যে কথাটা হচ্ছে যে একটা ঐক্যমতে পৌঁছানো, আমরা খুব সিম্পল একটা জিনিস চেয়েছি জুলাই সনদে, যে জিনিসটাতে ঐক্যমতে পৌঁছে গেছে
আমরা কিন্তু এই বাস্তবায়ন পদ্ধতিটা কিভাবে হবে, একটা আদেশ জারি, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, এরপর একটা গণভোট হবে এবং পরবর্তী সংসদে যে এটার একটা গাঠনিক ক্ষমতার বলে এটা বাস্তবায়ন হবে। সো এই যে একটা পন্থা যেটাতে সব রাজনৈতিক দল লাস্ট দফা যে মেয়াদ বাড়ানোর পর ঐকমত্য কমিশনের যেখানে একমত হয়েছে, এটাই আমরা কিন্তু দেখতে চেয়েছি এবং এটাকেই আমরা জুলাই সনদের আইনি ভিত্তি বলছি। এখন কেন সামিল হলাম না বা আমরা কেন এটাতে গেলাম না, সাকিব ভাই যেটা বললেন যে খুব সুনির্দিষ্ট করে আমরা কিন্তু খুব শুরু থেকেই আমরা কিছু জিনিসে আমরা একদম জুলাইয়ের পরে গণ অভ্যুত্থানের পরে আমাদের দল গঠন হওয়ার আগে থেকেই যখন থেকে আমরা সংগঠিত হচ্ছিলাম, আমরা এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের বিস্তারিত এবং স্পেসিফিক কথা কিন্তু আমরা বারবার বলে এসেছি এবং এটা নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল এই যে এত দীর্ঘ সময় আলোচনা করলো এবং একটা সময় ছিল কিন্তু ঐকমত্য কমিশনে কেউ এই বাস্তবায়ন পদ্ধতিটা পরবর্তী সংসদে হবে, এটা ছাড়া অন্য কোনো অপশনের কথা শুনতেই চাইতেন না। তো সেখানে কিন্তু আমার মনে হয় যে এনসিপি সবার সাথে আলোচনা করে কিন্তু আমাদের যে শুরু থেকে গণপরিষদ চাওয়া ছিল বা এরপরে আমরা গণভোটের কথা বলেছি, সেটা যেদিনই হোক, ইলেকশনের দিন হোক আগে পরে হোক, সেটাতে কিন্তু ঐকমত্য হয়েছে এবং কিভাবে এটা বাস্তবায়ন হবে এটা কিন্তু একটা পদ্ধতিটা এসেছে এবং আমরা এই সরকারটাকে বা বর্তমানে এই অবস্থাটাকে আমরা যে ভাষায়, যে আইনের ভাষায় যেভাবে আমরা অলংকারিত বা সংজ্ঞায়িত করি না কেন, আমরা সবাই জানি যে এটা রক্তের উপর দাঁড়ানো একটা সরকার। এই গণ অভ্যুত্থান যদি না হতো, এই 1400 মানুষের বিনিময়ে যদি এই সময়টা না আসতো, ফ্যাসিস্ট না পালাতো, আমরা কিন্তু এই সময়টা আসতো না আমাদের। এখনো হয়তো এই হাসিনার ওটাই চলতো, আমরা যার যার কাজে হয়তো থাকতাম। তাহলে এটাকে কিন্তু আমাদের মানতে হবে যে একটা গণ অভিপ্রায় মানে পিপলস উইলের কারণেই কিন্তু এটা হয়েছে। সো আমরা যেই স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে যাওয়ার কথা বা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, এই যে আপনি একটু আগে বলছিলেন না যে সব কিছুই ফ্যাসিবাদের মোড়কে, আমরা কিন্তু মানে অনেক 50 বছর 5টা দশক পার করে ফেলেছে আমরা, বা এই প্রজন্ম বা তরুণ প্রজন্ম আর পিছন দিকে যেতে চায় না। আমরা হয়তো শক্তিতে বা আমাদের কণ্ঠে অনেক দুর্বল, ক্ষমতাসীন, আমাদের সাংগঠনিক বিস্তৃতি এত নেই, আমাদের অনেক বাধা আছে, কিন্তু কিছু বিষয়ে আমরা খুব স্পষ্ট যে আমরা কি চাই। তার মধ্যে হচ্ছে এই গণতান্ত্রিক রুলগুলা, শাসন ব্যবস্থার, রাষ্ট্র কাঠামোর এই ব্যবস্থাগুলো যাতে এই দফা আর পিছনে না যায়, এখন থেকে যাতে সামনে যায়। তো এখন রাজনৈতিক দলগুলো যদি এটাতে একমতে আসতে না পারে, খুবই স্বাভাবিক, পারবে না, তাহলে আমাদের উপরে কারা আছে? আমাদের উপরে জনগণ আছে। তো সব রাজনৈতিক দলগুলো কিন্তু একমত হলো যে জনগণই এটাতে অ্যাপ্রুভাল দিবে বা অনুমোদন দিবে গণভোটের মাধ্যমে। তাহলে আমরা যখন সে বাস্তবায়ন পদ্ধতিটা আমরা যখন অঙ্গীকার নামায় দেখি না, তখন কিন্তু আমাদের যে চাওয়া বা আমাদের যে কমিটমেন্ট, আমাদের সাথে মানুষের যে কমিটমেন্ট, বা আপনি যেটা বললেন অগ্রগামী, আমরা যে এই অভ্যুত্থানটাকে আমরা যেভাবে ধারণ করি, আমাদের যে আকাঙ্ক্ষা বা আমাদের যে রাজনৈতিক অধিকারের বলে আমাদের যে অবস্থান, সেটা আমাদের সাথে ম্যাচ হয় নাই বলে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনারা এই প্রক্রিয়ার ভেতরেই আছেন এখন পর্যন্ত। কারণ হচ্ছে, কিন্তু আমি যদি একটু যুক্ত করি, কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমি আসলে প্রতারণার বিষয়টি আপনার কাছ থেকে বুঝতে চাই। তাজনুভা জাবিন, যে আলোচনায় আমরা ছিলাম, কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতারণার বিষয়টি বুঝতে চাই। এটার আগে, বিরতিতে যাওয়ার আগে আপনি যে বললেন যে প্রক্রিয়ার মধ্যে আছি আমরা, জাতীয় ঐকমত্য কমিশন কিন্তু আরো 15 দিন মেয়াদ বাড়িয়েছে এবং এর পরবর্তীতে কিন্তু তারা এই বাস্তবায়ন প্রক্রিয়াটা এবং আদেশ জারি করে বাস্তবায়ন প্রক্রিয়াটা কিন্তু ইনক্লুড করবে। সো আমাদের সাথে যখন আলোচনা হবে আমরা কিন্তু ওই আলোচনাতে থাকবো এবং ওনারাও জানিয়েছেন যে এটা যদি সব দিকে আমাদের সাথে আমরা যে দাবিটা জানিয়েছি সেটার সাথে যদি মিলে যায়, আইনি ভিত্তিটা যদি ইনক্লুড হয়, তখন কিন্তু আমরা এটাতে যে কোনো সময় সই করতে পারবো। সো আমরা কিন্তু এটার মধ্যে প্রক্রিয়াধীন, মানে প্রক্রিয়াটার মধ্যে আছি বলতে আমি এটা বুঝিয়েছি। আরেকটা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের কথা যেটা বলা হয়েছে, আমরা আসলে আমি যেটা প্রথম পার্টে বললাম যে আমরা কিন্তু এটার মানে শুধু ফর্মালিটিস হোক একটা, এটা কিন্তু চাই নাই। হ্যাঁ, যে একটা আনুষ্ঠানিকতা, একটা কাগজে একটা ব্যাপার হবে, এটা আমরা চাই নাই। আমরা কিন্তু সবাই মিলে এটার একটা লিগ্যাল বেস হবে এবং এটা পরবর্তী পার্লামেন্টে কিভাবে ট্রিট হবে, এটা কিভাবে সংবিধানে ঢুকবে, জনগণ কিভাবে এই জিনিসটাকে গণভোটের মাধ্যমে অ্যাপ্রুভাল দিবে, এটার কিন্তু আমরা পুরো প্রক্রিয়াটা আমরা একমত হয়েছিলাম। কিন্তু আপনি যখন ওইটা
এটাকে বাদ দিয়ে যখন এটা করেন, কারণ আমাদের এই পলিটিক্যাল ওরা মানে মৌখিক পলিটিক্যাল যে কমিটমেন্ট বা রিটেনেও বলেন, এটার কিন্তু খুব একটা আমরা কিন্তু 3 জোটের রূপরেখার কথা জানি। আমি যে বললাম যে আমরা পিছনে যেতে চাই না, আমরা এটাতে তো ঐক্যমত হয়েছি, তাহলে এটা এখানে ইনক্লুড করতে সমস্যাটা কোথায়? এমন না যে ব্যাপারটা আলোচনা হয় নাই এবং আমরা আউট অফ নোয়ার এসে শেষ মুহূর্তে এটার জন্য বলে বসলাম। আরেকটা হচ্ছে অনেক রাজনৈতিক দল এটা নিয়ে পিআর চেয়ে কিন্তু মাঠ পর্যন্ত গিয়েছে, তারা সমাবেশ করেছে এটার দাবিতে, কিন্তু তারাও আজকে কিন্তু আপনার এটাতে সাইন করেছে। এবং ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ স্যার কিন্তু বলেছেন যে যেটা খসড়া হয়ে গেছে ফাইনাল, এখানে কিন্তু সংশোধন করা যাবে না। আমরা যে বাস্তবায়ন প্রক্রিয়াটা এখানে ইনক্লুড করার কথা যখন বললাম, তখন কিন্তু আমরা আবার আজকে দেখলাম যখন জুলাই আহতরা যখন সেখানে তাদের দাবি নিয়ে গেল, তাদের চিকিৎসা, নিরাপত্তা, মাসিক ভাতা এবং পুনর্বাসনের জন্য, তখন কিন্তু 5 নম্বর ধারাটা আবার সংশোধন করে যুক্ত করা হলো এবং আলী রিয়াজ স্যার এটার জন্য দুঃখও প্রকাশ করলেন। তাহলে কিন্তু আমরা এখানে একটা 2 ধরনের ব্যাপার দেখলাম। হ্যাঁ, তো সব মিলিয়ে কিন্তু এটা আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যে কমিটমেন্টটা জুলাই গণ অভ্যুত্থানের সাথে রাখি বা মানুষের সাথে আমাদের যে অ্যাটাচমেন্ট, যে বিষয়টা নিয়ে, আর সবচেয়ে বড় কথা যে জিনিসটাতে আমরা একমত হয়ে গিয়েছি, সেই কাগজটার কেন একটা লিগ্যাল ভিত্তি থাকবে না, এটাই ছিল আমাদের প্রশ্ন। ধন্যবাদ জানাচ্ছি তাসনুভা জাবিন। জনাব মাহমুদুর রহমান মান্না, আমরা যেমনটি দেখলাম যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠিপেটা এবং ভাঙচুরের মতো ঘটনা ঘটল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় আসলে কার? কঠিন প্রশ্ন করে ফেললেন তো, কাকে দায় দেবো? আমি তো স্পটে ছিলাম না, ডিটেলস জানতেও পারিনি, ওখান থেকে তো জানা সম্ভব না। পরে ধরেন বাসায় এসে টেলিভিশনে যে নিউজগুলো দেখলাম তাতেও যে খুব ভালো করে বুঝলাম সেরকম না। কিন্তু আমি একটা খারাপ কথা বলি, ওনার খারাপ লাগতে পারে, হয় কি জানেন, একটা ব্যানার আপনি ঝুলিয়ে দিয়েছেন, ব্যানারের পেছনে অন্য কেউ এসে একটা কিছু করলো, ওই ব্যানারের উপরে যায়। যেরকম করে ইস্যুটা তৈরি হয়েছে, সেই ইস্যুটা হচ্ছে তারা যে যে দাবি জানিয়েছেন সেই দাবির প্রেক্ষিতে বিক্ষোভ, এবং সেই বিক্ষোভের প্রেক্ষিতে এই ভাঙচুর ইত্যাদি ইত্যাদি। নর্মালি বিষয়টা এরকম করে যায়। যদিও আমি দেখলাম, আমি ওটা বসে বসেই খেয়াল করলাম যে সরকারের পক্ষ থেকে বা ধরেন কমিশনের পক্ষ থেকে বিষয়টা এরকম করে বলা হচ্ছে না, তারা জুলাই যোদ্ধা বলেই বললেন। মানে ওটা বললেও এক ধরনের সমস্যা কি, জুলাই যোদ্ধারা কিন্তু নিঃস্বার্থ যোদ্ধাই হওয়া উচিত। আপনি যখন জুলাই যোদ্ধা বলছেন তখন তাকে অন্য কোনো ব্র্যান্ডে তো নিতে পারছেন না, একদম জুলাইকে পিন করে তার উপরে ভিত্তি করে আপনি বাকি তাদেরকে পরিচয়টা করিয়ে দিচ্ছেন। তারা তাদের দাবির কথা বলেছে, তাদের সঙ্গে আলী রিয়াজ কথা বলেছেন, এবং আলী রিয়াজের সাথে এরপরে আমাদের কথা হয়েছে। উনি যেরকম বলেছেন তাতে তারা মোটামুটি বুঝে চলে গেছে। তারপরে আবার শুনলাম যে ভাঙচুর হচ্ছে এবং ওরাই করছে। মানে এরকম ধরেন আমরা বসেছিলাম যারা এলডি হলে, তারা অনেকে বললাম কী বেরো নাকি আবার রিমবিলাইজ করলো নাকি, করে আবার ফিরে এসে আবার শুরু করেছে। আমরা এরকম করি না। পুলিশ একবার আন্দোলনকারীদের বিচ্ছিন্ন করে দেয়, লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস করে নিক্ষেপ করে, ওরা আবার ঘুরে আসে, ঘুরে এসে মানে পুনরায় নিজেদেরকে সংগঠিত করে পাল্টা আবারও আন্দোলনের আক্রমণ চালায়। আমি বলছি যে বাইরে থেকে দেখেন যদি, তাহলে বিষয়টা তাই। কিন্তু আমাকে নির্মমভাবে যদি এটা দেখা আমি উচিত মনে করি, কারণ আমার এনসিপির প্রতি যেই ধরনের একটা উইকনেস আছে, ইকুয়ালি অথবা তার চেয়ে বেশি জুলাই যোদ্ধাদের প্রতি আছে। আমি তাদেরকে কোনো কাঠগড়ে দাঁড় করাতে চাই। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহমুদুর রহমান মান্না। কথা শেষ হয়নি, ওই কথা শেষ করলে তারপর আপনি বলেন, আমি বেশি সময় নেব না। সেটা হচ্ছে এই যে ওরা একটা মতলব করে কাজটা করেছে, তা কিন্তু পরে বোঝা যায়নি। এখনও যেমন উনি বললেন যে তারা এই প্রসেসের মধ্যে আছে, তার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে চায়নি, ঠিক ওখানেও যারা এই আন্দোলনগুলো করেছে, এই ভাঙচুর করেছে, তারা এই অনুষ্ঠানটা পণ্ড করতে চেয়েছে, এইরকম কিন্তু না। এই জন্য আমি মনে করি যে খুবই ম্যান হ্যান্ডেল করেছে গভর্নমেন্ট। আলোচনা কি করেছে অথবা কমিশন, তাদেরকে বোঝাতেই পারেনি। তাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো হতে পারে যে এই মুহূর্তে আপনি বোঝাতে পারলেন না, কিন্তু তারা একেবারে ভায়োলেন্ট হয়ে যাবে এরকম জায়গায় হয়তো নাও যেতে পারতো, আমার মনে হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জোনায়েদ সাকি, জুলাই যোদ্ধাদের বিক্ষোভের মুখে আমরা দেখলাম জুলাই সনদের অঙ্গীকারনামার ৫ম দফা সংশোধন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কোনোভাবে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদে জুলাই যোদ্ধারা কি উপেক্ষিত? আগে কেন বিবেচনা করা হলো না বিষয়গুলো? না, বিবেচনার বিষয়টা তো
ওই জায়গাতে আছেই। ধরুন এই বিবেচনার বিষয়গুলো কেন আগে করা হয়নি, প্লাস বিবেচনার বিষয়গুলো সব দিক থেকে আগে তোলা দরকার ছিল, সেই তোলার জায়গাটাও আবার হয়নি। প্রত্যেকটা জিনিসের জন্য এক একটা জায়গাতে আলাদা আলাদা ভাগ করা আছে। যেমন মানে শহীদদের জন্য যে আমরা আমাদের দলের দিক থেকে যেমন সবসময় বলেছি যে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, আহতদের জীবনের দায়িত্ব নেওয়া, এই সমস্ত কিছুই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়টা সরকারের পক্ষ থেকে করতে হবে। সেটা নিয়ে আমরা অনেক অসন্তোষ প্রকাশ করেছি, কিন্তু প্রায় এমনকি জুলাই পর্যন্ত পুরো 1 বছর ধরে অসন্তোষ প্রকাশিত হয়েছে। সেই অসন্তোষের জায়গা থেকে সরকার কিছু কিছু উদ্যোগ নিয়েছে, সেটাকে হয়তো একটা ইন্ডিপেন্ডেন্ট উদ্যোগ হিসেবে দেখা হয়েছে। এইটা যেভাবে একটা সংবিধান সংস্কারের প্রশ্ন এবং সামগ্রিকভাবে সংস্কারের প্রশ্ন ছিল, সেইখানে এটাকে একই জিনিসে ইনভলভ হয়নি। কিন্তু এমনকি জুলাই আহত যোদ্ধারাও সংবিধান সংস্কার কমিশনের কাছে এই প্রশ্নটা তোলেননি। কোনো রাজনৈতিক দলও এই ক্লজটা কিংবা যারা এটার সাথে যুক্ত হচ্ছেন তারা এইভাবে, যেহেতু আরেক জায়গায় সেটা হচ্ছে, এখন এখানেও যুক্ততার প্রশ্নটা খুবই যে কেউ তুলতে পারেন, কিন্তু ঠিক এইভাবে করেই তুলতে হবে। মানে ধরুন যখন সনদ তৈরি হয়ে যাচ্ছে, ফলে এখানে কিন্তু অনেকেই অনেক ইকুয়েশন মেলাবেন, বাহাইন্ডে কি কি আছে ইত্যাদি। সেই প্রসঙ্গে যারা মানে ছায়ার নিয়ে যখন আমাদের কথা বলতে হয়, তখন ছায়াযুদ্ধকে নানানভাবে ব্যাখ্যা বিশ্লেষণ হয় এবং বিভিন্ন ঘটনার মধ্যে ওই ছায়াযুদ্ধের প্রতিফলন অনেকে দেখে। আমি কয়েকটা ছোট ছোট কমেন্ট করি, আবারও সে একটা কমেন্ট একটু ছোট করব। এই যে ধরুন অভ্যুত্থানটা না হলে এখনো হাসিনা থাকতো, সেটা তো ঠিকই যে অভ্যুত্থানটা না হলে এখনো হাসিনা থাকতো, কিন্তু অভ্যুত্থানটা হতো, এটা না হলে অন্যভাবে হতো। এই অভ্যুত্থানের প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল। এই যে ধরুন একটা ক্লেম যদি কেউ করে যে না আমরা অভ্যুত্থানটা করেছি, মানে অর্থাৎ আমরা নেমেছি বলে এই বিশিষ্টতার কারণে অভ্যুত্থানটা হয়েছে, এটা খুবই অনৈতিহাসিক। এটা জনগণকে উপেক্ষা করা এবং ইতিহাসকে উপেক্ষা করা, এই জায়গাটা একটা বড় সমস্যার জায়গা। কৃতিত্বের লড়াই কি অভ্যুত্থানের পক্ষে শক্তিদের মাঝে বিভক্তি তৈরি করছে? জোনাসাকি, যে আলোচনায় আমরা ছিলাম, গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের লড়াই কি অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিভাজন তৈরি করছে? না, সেটা তো করেছেই রাজনৈতিক। আমরা এটাও আবার অস্বাভাবিক না। ধরুন কৃতিত্বের লড়াই হবে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কারণ ক্ষমতায় সবাই নিজের করায়ত্ত করতে চায়। রাজনীতির সাথে তো ক্ষমতার ওতপ্রোত সম্পর্ক আছে, সেটা একেবারেই অস্বাভাবিক নয়। কিন্তু এক একটা হিস্টোরিক্যাল টাইম থাকে যে ট্রানজিশনে আমরা আছি, সেখানে একটা জাতীয় কর্তব্য আছে, সেটা হচ্ছে এই ন্যূনতম জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ট্রানজিশনটা পার করা। তো সেইখানে ধরুন বাস্তবায়ন পদ্ধতি অঙ্গীকারনামায় থাকবে না, এটা তো আসলে ধরুন আগেই আলোচনা হয়েছে। অঙ্গীকারনামা এক জিনিস, সেটা জুলাই সনদের, যেমন ধরুন জুলাই সনদ বলে একটা জিনিস তৈরি হয়েছে, এটাকে আপনি যদি একটা বলেন যে একটা মানে আপনি কি বলেন কিছু একটা পেপারে সাইন করে এসে প্রতারণা করলেন, সেটা ঠিক না। এটা একটা খুবই দায়িত্বহীন কমেন্ট এবং অন্য রাজনৈতিক দলগুলো মানে থেকে নিজেকে যে আলাদা করার চেষ্টা, সেই আলাদা করার চেষ্টার মধ্যে পয়েন্ট থাকতে হবে। এইটা সবাই মিলে আমরা তৈরি করেছি এবং এটার অঙ্গীকারনামা করা হয়েছে। আর বাস্তবায়ন পদ্ধতি একটা আলাদা তর্ক হয়েছে এবং সেই আলাদা তর্কের ভেতর থেকে একটা ঐক্য জায়গা তৈরি হয়েছে। সেখানে দুটো বিষয় এসেছিল, গণভোটের মধ্যে দিয়েই ভিন্ন মতের বাস্তবায়ন, মানে সেটা কিন্তু গৃহীত হয়নি। গণভোট হয়েছে যে জনগণের অনুমোদন নেওয়ার জন্য। ভিন্ন মতের মীমাংসা কিন্তু জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে হবে এবং সেইখানে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ারের বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করছি, যেটা নতুন সংবিধান আমরা করছি না, ফলে আমরা গণপরিষদ করতে পারবো না। আবার এটা সংশোধনী দিয়ে এটা হবে না, এটা সংশোধনের ঊর্ধ্বে একটা মৌলিক সংস্কার, ফলে এটা সংবিধান সংস্কার পরিষদ কিংবা ওই রকম একটি ক্ষমতা, কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যে সংবিধান তৈরির যে ক্ষমতা জনগণের থাকে, সেই জায়গাটা এই সংসদকে দেওয়া হবে। ফলে এগুলো সমন্বিতের মধ্যে দিয়ে এসছে এবং এইখানে ধরুন এখন আদেশ অধ্যাদেশ কিভাবে হবে সেই প্রশ্নগুলো অনেকে আলোচনা করতে পারেন। কোথা থেকে কখনো কখনো খুব আইনগত ধারাবাহিকতায় চলে যান, কখনো এর উৎস নিয়ে বিপ্লবের জায়গায় চলে যান। কিন্তু এটা মনে রাখা দরকার, বিপ্লবী বলেন আর আইনগত বলেন, সবকিছু কিন্তু শেষ পর্যন্ত যে কোনো একটা জনগণের নির্বাচিত সংসদে জনগণের প্রতিনিধিদের দ্বারা র্যাটিফাইড হতে হয়। সেখানে না হওয়া পর্যন্ত সবকিছু খসড়াই থাকে। ফলে এখানে এখনো যা কিছু হচ্ছে, যতক্ষণ না সংসদে এটাকে র্যাটিফাই করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা খসড়াই। ফলে ওইটা একটা জায়গা। আর ধরুন আমাদের মনে হয় যে একটা জায়গা খুব পরিষ্কারভাবে আনা দরকার, যে আমরা সংস্কার যেটা চাচ্ছি সেটার জন্য নির্বাচনটা খুব জরুরি, এটা তার অপরিহার্য অঙ্গ। এখন কেউ যদি ধরুন মানে যে কোনো এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যে পরিস্থিতিতে ধরুন পতিত ফ্যাসিস্টরাই বেশ
একটা আনন্দ পাবে আর কি, যে এখানে একটা বড় ধরনের ডিভিশন তৈরি হচ্ছে, জায়গাগুলো হচ্ছে, এবং সেই ডিভিশন হতেও পারে কিন্তু যৌক্তিক জায়গা থেকে যদি হয়, কোথাও যদি রিয়েলি ল্যাপস হয়, তাহলে তো সেটা নিশ্চয়ই একটা ক্ষোভের জন্ম দিবে। কিন্তু এটা যদি এরকম দাঁড়িয়ে যায়, আমার দলের পলিটিক্যাল মাইলেজটা আমি নিতে চাই, আমার দলকে একটু রাজনৈতিক প্রতিযোগিতা একটু এগিয়ে রাখার জন্য আমি একটা জায়গা তৈরি করলাম, সেটা খুব ভালো হবে না, সেটা জনগণ গ্রহণ করবে না। ফলে আমাদের প্রত্যেকেরই এই জায়গাগুলো খেয়াল রাখা দরকার, যে জনগণের যে বিচার সেটার জায়গাটা আছে, যে আমরা এখন কি কোন লক্ষ্যে আমাদের পৌঁছাতেই হবে। ধন্যবাদ জানাচ্ছি সাকি। ডক্টর তাসনুভা জাবিন, জুলাই সনদ স্বাক্ষর নিয়ে আবারও দায়সার আচরণ করছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন সার্জিস আলম। অন্তর্বর্তী সরকারের প্রতি এনসিপি কি কোনো কারণে ক্ষুব্ধ? এর আগে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে আপনারা সরকারের বিশেষ আনুকূল্য পাচ্ছেন, সেই সম্পর্কে সমীকরণ পাল্টে গেছে কি? আচ্ছা, এটার আগে আমি একটু বলি, যেটা হচ্ছে আজকের যে জুলাই যোদ্ধাদের ব্যাপারটা, যে আমাদের কোনো মানে একটা ছায়ার কথা বলছেন, আমাদের আজকে সকাল থেকে কিন্তু আমাদের দলীয় কর্মসূচি ছিল, আমাদের জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ হয়েছে, আমাদের একটা বিশাল রিক্সা র্যালি ছিল শ্রমিকদের নিয়ে। তো আমাদের সকালটা কিন্তু ওখানেই গেছে। তো যখন আমরা এই টিভিতে দেখলাম যে এখানে আহতরা প্রোটেস্ট করছে এবং তারা ভিতরে ঢুকে যাচ্ছে, তো আমাদের মধ্যে এটা আলোচনা হয়েছে যে এটাতে এখন আমাদের হয়তো ফ্রেমিং করানো হবে, যেহেতু আমরা অনুষ্ঠানে যাচ্ছি না। এবং সত্যি কথা বলতে আসলে মান্না ভাই আমাদের খুবই শ্রদ্ধেয়ভাজন এবং ওনাকে আমরা খুব পছন্দ করি, ওনার কোনো কথায় আমরা মন খারাপ করব না বা কিছু মনে করব না, কিন্তু এই যে ফ্রেমিং করা যে একটা কেউ পিছনে ছায়া আছে, এটা কিন্তু আমাদের জন্য নতুন না। আমাদের একদম দল হওয়ার পর থেকেই আমরা সবসময়, ইভেন গতকালও যখন বিভিন্ন জনের সাথে আলোচনা হচ্ছিল আমাদের এই স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে, সবাই বলছে, অনেকেই বলছিল যে ইউ আর বিং প্লেড, মানে পার্টি ইজ বিং প্লেড। সো এ ধরনের আমরা কিন্তু এই ছায়ার কথা আমরা শুনে আসছি, কিন্তু এনসিপি একাই কিন্তু আসলে একটা, সাকিব ভাই যেটা বললেন যে একটা কারণে, আমাদের এই কারণটা কিন্তু স্পেসিফিক আছে, যে আমরা একা কেউ কিন্তু কিছু করিনি, আমরা সব দল যেটাতে ঐক্যমত হয়েছে এবং যেই দাবিটাতে জনগণ সংশ্লিষ্ট, যে অ্যাপ্রুভালের কথাটা আমরা বলছি, সেটাতে কিন্তু সবাই যুক্ত এবং সবার ঐক্যমত হয়েছে, ব্যাপারটা আমরা কারোর উপর চাপিয়ে দেই নাই। কিন্তু আমরা এনসিপি বা আমাদের এই ছাত্র তরুণদের এই অংশটা শুরু থেকে এই একটা বিষয়ে কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে আমাদের অবস্থান জানিয়েছি, যে আমরা এই রিফর্মটা কিন্তু খুব ডিপলি চাই এবং স্ট্রাকচারালি চাই এবং সলিড চাই। নাথিং ইজ অ্যাবসলিউট, কিন্তু বিগত দিনে যা হয়েছে সেটা চাই না। আরেকটা জিনিস হচ্ছে যে এই নির্বাচন এর একটা আশঙ্কা পেছানোর বা বানচাল করার, বা আমাদের দেখেন আমরা কিন্তু নিবন্ধনের জন্য ফাইট দিচ্ছি, আমাদের সাংগঠনিক কাজকর্ম গুছাচ্ছি, ইভেন আমাদের ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে কিন্তু আমাদের প্রার্থী তালিকাও আমরা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি এবং আমাদের কাজ আগাচ্ছি। তাহলে আপনাদের নেতাকর্মীরা কেন বলছে শাপলা প্রতীক না পেলে নির্বাচন? ওইটাতে আমি ওই প্রশ্নে আসছি। তো এই নির্বাচনটা কিন্তু জুলাই সনদের ভিত্তিতেই আমরা ফেব্রুয়ারিতে চেয়েছি, এবং এই পাশাপাশি পরবর্তী সংসদকে আমরা ডুয়াল রোল দেওয়ার কথা বলেছি। এবং এই যে সাকিব ভাই যেটা বললেন যে সবসময় সংসদ হয় যেটা সংশোধনী করবে, বাট নেক্সট যে সংসদটা হবে তাকে আরেকটু বেশি পাওয়ার দেওয়া, যাতে সংবিধানের বেসিক স্ট্রাকচার সে চেঞ্জ করতে পারে, এই পাওয়ারটা তাকে দেওয়া, এবং এটা গণভোটের মাধ্যমে সে এটা অ্যাপ্রুভাল পাবে জনগণ থেকে, এবং প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে ঐক্যমত হয়েছে। সো আমাদের অবস্থান, আমাদের চাওয়াটা কিন্তু খুবই স্পষ্ট। এইটাতে আমরা এখানে, আর কৃতিত্ব ভাগ, আমার মনে হয় যে এই জিনিসটা থেকে আমরা অনেক পার হয়ে আসছি, একটা বছর পার হয়ে গেছে, আমরা কিন্তু সবার মানে সবাইকে সাথে নিয়ে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে প্রত্যেকটা জাতীয় ইভেন্টে কিন্তু আমরা সবার কাছে গেছি এবং সবার পরামর্শ নিয়েই কিন্তু এগিয়েছি। এবং আজকের এই যে জুলাই সনদ বাস্তবায়নের যে বিষয়টাতে আমরা একমত হয়েছি, সেটাও কিন্তু সবার ঐকমতের ভিত্তিতেই হয়েছে। সো কৃতিত্বের এই বিষয়টা আমার মনে হয় না এখানে আর কাজ করে। যদি শুনি যে জুলাই সনদ দিয়ে জটিলতা না কাটলে নির্বাচন কোনোভাবে বাধাগ্রস্ত হবে কি না, আমরা খুবই আশা করি যে এটা জটিলতা কেটে যাবে, কারণ প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়ে গেছে। এটা এমন না যে বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে এটা নিয়ে আলোচনা হয় নাই, বা এটার সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, গণভোটটা এটা জাতীয় সংসদের নির্বাচনের দিনে হতে পারে, আগেও হতে পারে, এটা সরকার যেটা ভালো মনে করে সেটা আশাবাদী। ধন্যবাদ জানাচ্ছি তাসনুভা জাবিন। জনাব মাহমুদুর রহমান বান্না, জুলাই সনদের দিক নির্দেশনা আগামীর বাংলাদেশকে পরিচালনা করবে এমন মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ।
যদি জানতে চাই এখন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো কি দেখেন? আমি তো প্রথম চ্যালেঞ্জ দেখি যে তারা কিভাবে এনসিপিকে ঠিকঠাক করে। কেন বলছি, মানে খুব সারপ্রাইজিংলি 3 দিন আগে একটা বৈঠক রেখেছেন তারা। মনে হয়েছে যে বিরাট কোনো সমস্যা বোধহয় হয়েছে, কিন্তু পরে আলোচনা করে বললেন না, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, আমরা সই করবো ইত্যাদি ইত্যাদি। সেই সন্ধ্যার সময় আমি এনসিপি 2 জন নেতার টক শোতে শুনলাম তারা ঠিক এরকম অভিযোগগুলো করলেন যেগুলো আপনি এখন বললেন। পরবর্তী একদিনের টক শোতে আমি তাদের সাথে যখন হয়েছি তখন ওই এখন যে কথাটা বলেছিলাম প্রতারণা করা হয়েছে সেই কথা বলেছে, এবং পত্রপত্রিকায় লিখেছে যে তারা এটা সই করবে না। আমি জানি এগুলো হয়তো খবরের কাগজে আসছে না, কিন্তু মানুষও জানে। দিন রাত ধরে তাদের সাথে কথাবার্তা বলছে, বলে কোথাও মেটাতে পারছে না। ওই কারণে এখন শেষ পর্যন্ত তার মেয়াদ আবার 31 পর্যন্ত বাড়ানো হয়েছে, এবং বলা হয়েছে যে যে কোনো দিন এসে কেউ সই করতে পারবে। তার মানে যে ভাব গাম্ভীর্য, একটা ওয়ান ডে ইভেন্টের মতো করে এটাকে প্রেজেন্ট করা সমগ্র জাতির সামনে উৎসব মুখর পরিবেশে, সেই জায়গায় আপনি কনসেশন দিয়েছেন। আমি বুঝি না এখনো এই ব্যাপারটা তারা নিষ্পত্তি করতে পারবেন কি না। তারা যেরকম করে যে পয়েন্টগুলো ধরেছেন, উনি তো বললেন সেটা, এই পয়েন্টগুলোর উপরে তাদের কিন্তু কোনো স্পষ্ট আনসার এখন পর্যন্ত তারা দেননি। মানে আমি আমার মতো করে বুঝেছি, কিন্তু আপনি আপনার মতো করে বুঝেননি। যেটা বুঝলে আপনি এটার সাথে একাত্ম হতে পারতেন, এটা এনসিপি তাদের মতো করে বুঝতে পারেনি, সেই জন্য একাত্ম হতে পারেনি। এছাড়াও ধরেন যতখানি পর্যন্ত ঐক্যমত্য হয়েছে, আমি যদি এনসিপিকে আলাদাও রেখে দিই, তারপরে বাকি যে দলগুলো আছে তারাও তো সব বিষয়ে একরকম ভাবে না। যেমন আপনার এই ডিসেনশন যেগুলোতে আছে সেটা একটা বিরাট ধরনের পার্থক্য এখন পর্যন্ত রয়ে গেছে। কিভাবে হ্যান্ডেল করবে সেটার কোনো ক্লিয়ার আইডিয়া নাই। তারপরে ধরেন আরও যে 4টা বাম দল এরকম করে অ্যাবস্টেইন করেছে, মানে তারা একভাবে উপেক্ষিতই বলতে পারেন, তাদের তো একটা ইমোশন সেন্টিমেন্ট আছে। এই যে 4টা মূলনীতি নিয়ে তারা কথাবার্তা বলছে, এইটা তো একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, মানে এমনি এমনি আসে নাই। আমি আজকে সেটা পছন্দ করছি না, অথবা মনে করছি যে এটা ঠিক না, কিন্তু এটা এমার্জ করেছে তো ওই হিস্টোরিক্যাল ইভেন্টের মধ্যে দিয়ে, সেইটাকেও খুব হিস্টোরিক্যালি মানে অ্যাড্রেস করেছে বলে মনে হয় না। আর আপনি একটা প্রশ্ন যে করেছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কিংবা যুদ্ধাহত জুলাই যোদ্ধা যারা আহত, তাদের ব্যাপারে কোনো ফিলিং আছে কিনা। আমি যখন অনুষ্ঠানটা শেষ হয়েছে ফিরে আসবো, তখন মুগ্ধর বাবার সঙ্গে দেখা হলো। তারপর দেখা হলো আরেক মহিলার সঙ্গে, তার ছেলে মারা গেছে, ছেলের নামটা আমি এখন মনে করতে পারছি না। উভয়ই বললেন যে আমরা উপেক্ষিত হয়েছি। মুগ্ধর, হ্যাঁ, ফয়েজের বাবা বোধ হতে পারে, কি বলে মুগ্ধর বাবাও এরকম কথা বললেন। মানে এইটা আমাকে একটু পেইন দিয়েছে। বিশেষ করে মুগ্ধর বাবা যদি এটা ফিল করেন, এটা যদি তার বোনে থাকে, সেটা আমার বোনের মধ্যে দাগ কাটে। আমি মনে করি সবার বোনেই দাগ কাটে এটা। এবং এই সমস্ত বিষয়ে বর্তমান সরকার খুব প্রপারলি অ্যাড্রেস করতে পেরেছে বলে আমি ধারণা করছি না। আর ওভারঅল একটা কথা বলি, দ্য মিসম্যানেজমেন্ট আই হ্যাভ সিন অকল্পনীয়, আপনি কল্পনাই করতে পারেন। নিশ্চয়ই যথাযথ কর্তৃপক্ষ সজাগ হবে এবং যথাযথ উদ্যোগ গ্রহণ করবে, সেই প্রত্যাশা নিশ্চয়ই আমরা রাখতে পারি। এক্সপেরিয়েন্সই নাই বলে একটা বাক্য বলতে হবে, সেটা হচ্ছে ও যে ছায়ার কথা বললো, মানে ছায়া মানে যে এনসিপি, মানে একটা আন্দোলন যখন হচ্ছে তখন সেটা তো হচ্ছেই, বাট একটা মনে রাখা দরকার যে এই যে পরিবেশটা বাংলাদেশ এখন যে ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে নির্বাচন হওয়া নির্বাচন না হওয়া, এটা কিন্তু বিরাট একটা পার্থক্য। আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় যুক্ত